মহান বিজয় দিবস জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে মিত্রবাহিনীর ২৮ জনের অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতার জন্য ১১ রুশ নাগরিককে সংবর্ধনা, কৃতজ্ঞতা জানালেন মন্ত্রীরা। I wish Muktijudo Academy every success in its noble activities. রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রয়োগ করার মধ্য দিয়ে পাকিস্তানিদের পক্ষে আমেরিকার সশস্ত্র অবস্থান প্রতিহত করে দেয়। আজকে আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু যে রাশিয়া বা ভারত, আমাদের পাশে আমাদের মিশনকে সাকসেসফুল করার জন্য তারা যেভাবে মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল সেভাবে আমাদের পাশে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ফারজানা মুমু এবং আমি কাজল আব্দুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস আর সে সময়ের সংগ্রামের ধারণা রাখে না দেশের অর্ধেকেরও বেশি মানুষ, পরিকল্পনা কমিশনের জরিপ, বহুমাত্রিক প্রচারের তাগিদ। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন হত্যা কুর রাজনীতি উন্নয়নের পথ রুদ্ধ করে। যশোরে চীনা নাগরিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, দোভাষীর সঙ্গে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড, জানিয়েছে পুলিশ, আটক ২। মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়, ভোটের সুষ্ঠু পরিবেশ দাবি নারায়ণগঞ্জের ২ মেয়র প্রার্থীর। এবং ড্রেজিং এর অভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সন্দ্বীপ চ্যানেল এখন জাহাজ চালকদের জন্য মরণ ফাঁদ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য রাজধানীতে রুশ নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মুক্তিযুদ্ধ একাডেমি। এছাড়া রাজধানীর আর্মি গলফ ক্লাবে অপর একটি অনুষ্ঠানে ভারতীয় মিত্রবাহিনীর ২৮ জন সদস্য মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারের অনুষ্ঠানে যুদ্ধ পরবর্তী সময়ের মাইন অপসারণকারী ১১ রুশ নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়। তথ্যমন্ত্রী রুশ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহর পাঠানোর উদ্যোগ রাশিয়া নস্যাৎ করে দিয়েছিল। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধের মতো সবসময় বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া। মুক্তিযোদ্ধা মাইকেল শাহ, এরপরে আসবেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ক্যাপ্টেন অবসর। We are happy to say that the Bangladeshi people মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সময়ে রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনায় আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ, ভবিষ্যতেও আমরা বাংলাদেশের সব ধরনের উন্নতিতে সহায়তা করব। Muktijudo Academy every success in its noble activities. বাংলাদেশে আমাদের এই মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার সময় যেটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এই যুদ্ধের ভিতরে দুটো মোড় বদলকারী ঘটনা ছিল। একটা ঘটনা হচ্ছে যে আমেরিকা আমাদের শত্রুদের বন্ধু এবং মুক্তিযুদ্ধের শত্রু ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সেই আমেরিকা পাকিস্তানিদের পক্ষে ৭ম নৌবহর নিয়ে সশস্ত্র অবস্থান নিতে চাইছিল। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রয়োগ করার মধ্য দিয়ে পাকিস্তানিদের পক্ষে আমেরিকার সশস্ত্র অবস্থান প্রতিহত করে দেয়। যেই সোভিয়েত ইউনিয়ন এই পাকিস্তানিদের পুঁতে যাওয়া মাইল, হানাদার বাহিনীর পুঁতে যাওয়া মাইল ৭২ সালে অপসারণ করতে গিয়ে যে রাশিয়ার ৮৫০ নৌসেনা নিহত হয়েছিলেন, সেই রাশিয়ার সাথে আমাদের সাথে দীর্ঘ ২১ বছর পর্যন্ত যেরকম বন্ধুত্ব থাকার কথা, সেই রাশিয়ার সাথে ঠিক সেরকম বন্ধুত্ব আমরা গড়ে তুলতে পারিনি। যে ২১ বছর যারা শাসন করেছে তারা বরং বিপরীত শক্তির সাথে, সেই পাক হানাদার বাহিনীর পাকিস্তানের সাথে
সে ISI লেজুড়বৃত্ত করছে, পাকিস্তানের সাথে সক্ষতা করেছে এবং আমাদের পরম মিত্র রাশিয়া বা ভারতের সাথে আমাদের ঠিক যেরকম বন্ধুত্ব স্থাপন করা ছিল মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, সেরকম বন্ধুত্ব স্থাপন তারা করে নাই। এটা আমাদের দুর্ভাগ্য। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উদযাপন উপলক্ষে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ধুয়ে মুছে রং আর তুলির আঁচড়ে রাঙানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সেই সাথে স্মৃতিসৌধ আর এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সাভার থেকে ঘুরে এসে নিজামুদ্দিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। এক সাগর রক্তের বিনিময়ে জীবন দিয়ে যারা বাংলার জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের স্মরণে স্থাপিত এই স্মৃতিসৌধ 1972 থেকে 2016 ৪৫ বছরের প্রতিটি দিনেই গৌরব আর অহংকারে জাতি স্মরণ করেছে ৭১-এর প্রাণোৎসর্গকারী শহীদদের। স্বাধীনতার ৪৫তম বিজয় দিবস উদযাপনের জন্য স্মৃতিসৌধকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। শতাধিক শ্রমিক প্রায় ১ মাস ধরে করেছেন ধোয়া মোছা, আগাছা পরিষ্কার ও রঙের কাজ। এই যে এইগুলি সব সৌন্দর্য করার জন্য সাজাইছি, এইগুলো করতেছি এবং আরো অন্য কাজ করতেছি। ওয়াশ করা হয়েছে, তারপরে কালার করা হয়েছে, বিভিন্ন ফুলের টব সাজানো হয়েছে। পানির মেশিন স্পিড দিয়ে কালো দাগগুলো আছে, এইটার দাগগুলো ময়লাগুলো উঠাইতেছি আমরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এজন্য স্মৃতিসৌধ এলাকায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, পর্যবেক্ষণ টাওয়ার সহ সিসি ক্যামেরা। সাধারণ যারা জনগণ আসেন এখানে তাদেরকে তারা যাতে সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে ফুল দিতে পারে সে ব্যবস্থা আমরা রাখি এবং সে ধরনের আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে। সেখানে একজন সিনিয়র অফিসার থাকেন, আমাদের একজন অ্যাডিশনাল এসপি থাকেন, উনি তত্ত্বাবধান করেন। আর পাশে আপনারা দেখছেন যে আমাদের একটা কন্ট্রোল রুম থাকে। বাংলাদেশ নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ সহ মোটর শোভাযাত্রার মহড়া সম্পন্ন হয়েছে। 16 ডিসেম্বরের প্রথম প্রহরে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরপরই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধের এই প্রাঙ্গণ। 1971-এ মুক্তির জন্য যুদ্ধ করে যে সূর্য সন্তানেরা আমাদের জন্য এনে দিয়েছেন স্বাধীন একটি দেশ আর লাল সবুজের একটি পতাকা, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রশাসনের কর্মকর্তারা। শাফিন জাহিদ, সময় সংবাদ, সাভার। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা করতে প্রশাসনের কর্মকর্তাদেরকে আরও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এ সময় নিজেদের উদ্ভাবনী চিন্তা ও কৌশল কাজে লাগিয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো মূল্যে মাঠ প্রশাসনে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯৮তম আইন এবং ৯৯তম প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের ৭৮ জন নবীন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো মূল্যে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে প্রশাসনের কর্মকর্তাদের আরও তৎপর থাকার নির্দেশ দেন। এখন একটা নতুন উৎপাদ আমাদের শুরু হয়েছে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। যে করে হোক বাংলাদেশকে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতেই হবে। তার জন্য আমরা যেটা পদক্ষেপ নিয়েছি যে সমগ্র জনগণকে সম্পৃক্ত করা, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা, এবং তার একটা ভালো ফল আমরা পাচ্ছি। এ ব্যাপারেও সকলকে সচেষ্ট থাকতে হবে এবং ভূমিকা রাখতে হবে যেন কখনো বাংলার মাটিতে এই সন্ত্রাস, জঙ্গিবাদ কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, তাই পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তি এবং নিজেদের উদ্ভাবনী কৌশল নিয়েই মানব সেবা করতে সচেষ্ট থাকতে হবে কর্মকর্তাদের। যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, ওই গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বরং বিশ্ব যত এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে আমরা কিভাবে এগোতে পারি, এই ধরনের উদ্ভাবনী চিন্তা ভাবনা সকলের মাঝে থাকতে হবে যার যার দায়িত্ব পালনের জন্য। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল, প্রতিনিয়ত প্রযুক্তি আরো উন্নত হচ্ছে, কিন্তু এই বর্তমান বিশ্বের সাথে তাল মিলেই
আপনাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং দেশের সেবা করতে হবে, মানুষের সেবা করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণ নিজের অর্থায়নে শুরু করলাম, বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বিশ্ব উজ্জ্বল হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে নারায়ণগঞ্জে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপি ও আওয়ামী লীগের 2 মেয়র প্রার্থী। নারায়ণগঞ্জ সিটিতে নির্বাচনের বাকি আর মাত্র 6 দিন, তাই নির্বাচনের আগেই প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন নির্বাচন কমিশনের। সভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী উপস্থিত হয়ে নির্বাচন নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। অভিযোগ করেন, তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষের মধ্যে একটা শঙ্কা দেখেছি, সেই শঙ্কাটা হলো যে তাদের যাতে কোনো প্রভাব বিস্তার করা না হয়, তারা যাতে ভোট কেন্দ্রে যেতে বাধার সৃষ্টি তাদের প্রতি করা না হয়, তাদেরকে যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা না হয়। সাখাওয়াতের পর বক্তব্য দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। সুষ্ঠু নির্বাচন চান জানিয়ে সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষ যেন নির্বাচনে কোনো কারসাজি করতে না পারে। নির্বাচন করছি আপনি, আমি এবং এখানে যারা আছে, মূলত আপনারা আমার মধ্যে, এবং আপনিও কোনো সহিংসতার প্রশ্রয় নেন না, আমিও কোনো ধরনের সহিংসতার প্রশ্রয় নেই না, এবং আমার কোনো বাহিনীও নেই। সুতরাং যদি তৃতীয় পক্ষ এখানে কোনো রকমের কোনো ধরনের কারসাজি করতে না পারে, সেটার জন্য আমি অনুরোধ আপনাদের কাছে করছি। পরিবেশটা কিন্তু নারায়ণগঞ্জের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। আমি আহ্বান জানাবো সাখাওয়াত ভাইরা, আসুন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে ভোট চাই। সবশেষে সিইসি তার বক্তব্যে জানান, নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আমরা কোনো প্রার্থীকে চিনি না, কে কোন প্রার্থী সেটা আমরা দেখব না। আইন মোতাবেক হতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দিয়ে যেতে পারে। কোনো রকমের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। এলাকা বড়, ভোটারও বেশি, কিন্তু ক্ষমতা কম। এমন পরিস্থিতি মেনে নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 38 সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। নানা প্রতিকূলতার মধ্যেই সংরক্ষিত 9টি আসনের জন্য জোর প্রচারণা চালাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বলছেন নির্বাচিত হয়ে কাজ করে নারী কাউন্সিলরদের ক্ষমতা ও কাজের পরিধি আরও বাড়াতে চান তারা। নারায়ণগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করেছেন তাফসির বাবু। জাঁকজমক কম, তবে প্রচারণায় কোনো কমতি নেই। বিরাটকায় দেখনদারি মিছিল মিটিং না হলেও নির্বাচনী উত্তাপটা বেশ টের পাওয়া যায় নারী প্রার্থীদের প্রচারণাতে। সাধারণ কাউন্সিলরদের 3টি ওয়ার্ড নিয়ে বানানো হয়েছে নারী কাউন্সিলরদের একটি সংরক্ষিত আসন। বাড়তি এলাকা আর ভোটার দুটো নিয়েই তাই দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। ভোটার টানতে চলছে প্রতিশ্রুতির ফুলঝুরি। মহিলা কমিশনারের প্রায় 60-70 হাজার ভোটারের কাছে যেতে হচ্ছে, সেখানে কষ্টের কোনো সীমা নাই। এলাকায় গিয়ে নিজেদের ইমেজ দিয়ে, নিজেদের আর্থিক অবস্থা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই জন্যই হয়তো আমরা মোটামুটি একটু টিকে আছি। স্কুল, আমার এলাকায় আমি একটা কমিউনিটি সেন্টার, একটা খেলার মাঠ, ড্রেন, রাস্তা, যেগুলি সমস্যা আছে আমি শেষ করব। ভোটাররা বলছেন, সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের প্রচারণা কম হলেও যোগ্য প্রার্থী খুঁজেই ভোট দেবেন তারা। আমরা তাদের সহযোগিতা করব, তারা আমাদের সহযোগিতা করবে, আমরা এটাই চাই। লিফলেট বা বিভিন্ন তাদের পোস্টার দেখার মাধ্যমে আমরা এই ভিতরে বিবেচনা করব কাকে দেওয়া যায়। ওনারা পাশ করলে আমাদের একটু সুযোগ সুবিধা, মানে আমাদের নারী হিসাবে আমরা সুযোগ সুবিধা একটু বেশি পাবো। এদিকে এলাকা বড় হলেও কাজের পরিধি ও বরাদ্দ কম হওয়ায় অসন্তোষ জানিয়েছেন প্রার্থী ও নারী নেত্রীরা। নারী কাউন্সিলরদের যে ক্ষমতা, সেই ক্ষমতার জায়গাটা যেন বৃদ্ধি করা হয়, যাতে নারীরা ক্ষমতায়নে কাজ করতে পারে। সংরক্ষিত আসনে পাশ করার পর তাদেরকে কিন্তু কোনো চ্যালেঞ্জিং কাজ দেওয়া হয় না, শুধু অ্যালটমেন্ট দেওয়া হয়, তারা গিয়ে শুধু চাল, গম, ঢেউ, টিন বিতরণ করে আসে। কাজেই তারা উৎসাহ হারিয়ে ফেলে। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নেও কাজ করবেন তারা।
তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপির সাথে রাষ্ট্রপতির সাক্ষাৎ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে শিক্ষাবিদ ডক্টর এমাজউদ্দিন আহমেদের 84তম জন্মদিন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সরকার যেমন দায়ী, তার সাথে আরও দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশন। মাননীয় চেয়ারপারসন যে 13 দফা দিয়েছেন, সেই আলোকে যে সংলাপের বা আলোচনার উদ্যোগ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, তার মধ্যে দিয়ে একটি শক্তিশালী, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হবে। স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠনই যথেষ্ট না। এই গণতন্ত্রকে যদি কার্যকর করতে হয়, অর্থপূর্ণ করতে হয়, তাহলে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে একটা সংলাপ হওয়া দরকার। দুপুরের সময় আরো থাকছে। ভবন সরানোর জন্য যৌক্তিক সময় চেয়ে রিভিউ আবেদন বিজেপির। জমি চাইল রাজধানীর উত্তরায়। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই পদক্ষেপ নেয়ার আশ্বাস রাজুকের। যশোরে চ্যাং হিং সং নামে এক চীনা নাগরিককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতরাতে উপশহরের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। যশোর থেকে জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানায়, চ্যাং হিং চীন থেকে ইজি বাইকের ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে 3 বছর ধরে যশোরে ব্যবসা করতেন। বুধবার রাতে ব্যবসার হিসেব নিয়ে ঝামেলা হওয়ায় দোভাষী পারভেজের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে দুজনই উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন। পরে পারভেজ ও তার ভাতিজা মুক্তাদির মিলে চ্যাংকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর লাশ লুকিয়ে রাখে হত্যাকারীরা। কোম্পানির লোকজন এবং তার স্ত্রী ফোন বন্ধ পেয়ে থানায় জানালে পুলিশ এসে বাড়ির নিচে কোম্পানির গোডাউন থেকে লাশ উদ্ধার করে। চ্যাং আমাদের বাসায় ভাড়া ছিলেন বেশ 7 মাস ধরে। উনি খুব ভালো লোক ছিলেন। সে আজকে 3-4 বছর যাবৎ ব্যবসা করে আমাদের সাথে। ওর সঙ্গে 2 ছেলে আসে, একটা ছেলে আসে নাজমুল। এই হত্যাকাণ্ড অবশ্যই আমরা চাই না, এর এবং সুষ্ঠু বিচার এবং তদন্ত আমরা চাই। বৃহস্পতিবার ভোরে উপশহর এলাকা থেকে হত্যার ঘটনায় জড়িত পারভেজকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মুক্তাদিরকেও আটক করা হয়। পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটা অর্থ আত্মসাৎকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সাথে সাথে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি এবং এই 2 জনকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। চ্যাং হিং সং 2014 সাল থেকে ব্যবসার প্রয়োজনে পরিবার সহ বাংলাদেশে বসবাস করতেন। সময় সংবাদ, যশোর। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। এক দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আদর্শের ইতিহাসই মুক্তিযুদ্ধ। সেই গৌরবের ইতিহাস আমরা ভুলতে বসেছি। পরিকল্পনা কমিশনের জরিপে উঠে এসেছে, মুক্তিযুদ্ধ আর সেই সময়কার ঘটনা সম্পর্কে ধারণা রাখে না দেশের অর্ধেকেরই বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তির আত্মকেন্দ্রিকতার জালে আটকে আছে দেশ আর মানুষের প্রতি দায়বদ্ধতার বিষয়টি। বাঙালির মুক্তির ইতিহাস বহুমাত্রিক প্রচারের কমাতে পারে এই সংকট। তরিকুল ইসলাম শোভের রিপোর্ট। 1971 সালের মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে অপরিমেয় ত্যাগ, প্রতিবাদ আর সাফল্যের সূর্যোদয় গৌরবময়। রক্তরঞ্জিত অগ্নিময় ইতিহাস শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর সকল মুক্তিকামী মানুষকে স্বপ্ন দেখাতে শেখায়। তবে শোক আর অহংকার মিশ্রিত ইতিহাস আমাদের স্মৃতি থেকে উধাও হয়ে যাচ্ছে 45 বছরেই। স্মৃতি আর বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরব গাথা। পরিকল্পনা কমিশনের এক জরিপে উঠে এসেছে বিস্ময়কর এমন তথ্য। জরিপে দেখা যায়, স্বাধীনতা দিবস কবে জানে না 56% মানুষ, বিজয় দিবস সম্পর্কে ধারণা রাখে না 24%, শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে ধারণা নেই 61% মানুষের, 7ই মার্চের ভাষণ সম্পর্কে জানা নেই 34% এবং 7 বীরশ্রেষ্ঠ সম্পর্কে ধারণা নেই 52% মানুষের। বিস্মৃতির এই কালে তরুণরা অবশ্য বলছেন, ইতিহাস বহুমাত্রিকভাবে প্রচার না হয় এই সংকট তৈরি হয়েছে। কাকে শেখাতে চান, কেন শেখাতে চান, না হলে এই বিষয়টা কখনোই স্পষ্ট হবে না। সবাই শুধু জানার জন্য জানবে, পড়ার জন্য পড়বে, বিসিএস জন্য প্রস্তুতি নেবে, তারপরে ব্যাপারগুলো ওরকম বিচ্ছিন্নভাবে আমাদের লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে, যার কারণে ইতিহাস সচেতনতা, সমাজ সচেতনতার ঘাটতি রয়েছে বলে আমার মনে হয়। বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাসকে জানানোর সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেশের শিক্ষা ব্যবস্থায় নেই বলেই এমনটি ঘটছে। আমাদের যে একটা গর্বের ইতিহাস আছে, সেটার অংশ যদি না হতে পারে,
সেই ভবিষ্যতে এই জাতিকে কি দেবে? সমস্যাটা তাদের মধ্যে যেমন আছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও আছে। শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধকে জানানোর জন্য সুচিন্তিত কোনো পদক্ষেপ আজও পর্যন্ত নেওয়া হয়নি। সামনে এগিয়ে চলার প্রতিটি পদক্ষেপে গৌরবের এই ইতিহাসই হতে পারে আমাদের পাথেয়। এই পৃথিবীতে যা কিছু ভালোবাসা সম্ভব, তার মাঝে তীব্র ভালোবাসাটুকু হতে পারে দেশের জন্যই। আর এই ভালোবাসার শক্তিতেই 1971-এ 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই দেশের জন্য, এই দেশের মুক্তির জন্য। আজ 45 বছর পেরোতে না পেরোতে সে ইতিহাস আমরা ভুলতে বসেছি। এটি আমাদের ইতিহাসের অসচেতন প্রকাশ, নাকি দেশের প্রতি দায়িত্বহীনতা? এমন প্রশ্নের উত্তর খোঁজার দায় থেকে যায় আমাদের সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। স্বাধীনতার ৪৫ বছরে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন পুরো বিশ্বের কাছে এক অনন্য সাধারণ দৃষ্টান্ত। এর বিপরীতে ক্রমাগত বেড়ে চলা নারীর প্রতি সহিংসতার চিত্র মনে করিয়ে দেয় সমাজে এখনো পদে পদে প্রতিবন্ধকতার সম্মুখীন নারী। নারী নেত্রীরা মনে করেন নারী পুরুষের বৈষম্যহীন মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ করতে সিড ও সনদের পূর্ণ অনুমোদন ও সংরক্ষণ প্রয়োজন। সেই সঙ্গে সব বৈষম্যমূলক আইন বিলোপ করে নারী বান্ধব রাষ্ট্র কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকারের পদক্ষেপও জরুরি। পারমিতা হিমের রিপোর্ট। স্বাধীনতা যুদ্ধ থেকে স্বাধীন বাংলার রাজপথ, নারীদের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলা অভাবনীয় অতুলনীয় বাংলাদেশ। পুরো পৃথিবীতে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এক বিস্ময়কর নাম বাংলাদেশ। ঘরে বাইরে আকাশে পর্বতে সবখানেই বাংলাদেশের অর্জনের খেরোখাতায় একের পর এক যোগ হয়েছে নারীদের নাম। অর্থনীতির ঊর্ধ্বমুখী চাকার পেছনেও এদেশের হাড় ভাঙা খাটুনি করা নারীদের অবদান কোনো অংশে কম নয়। শুধু রাজনৈতিক ক্ষমতায়নেই নারীর অংশগ্রহণের মানে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে অষ্টম। তবে রাজনীতির মূল স্রোতধারায় তৃণমূলের নারীদের ব্যাপক হারে অংশগ্রহণ এখনো অনুপস্থিত। তৃণমূলের নারীরা এবং যে গণ নারীর যে একটা অংশগ্রহণ করা এবং তারা যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠবে, সেইটা কতটুকু হয়ে উঠতে পারছে। আমরা জানি তাদের মানে যে সংসদীয় নির্বাচন করার জন্য নির্বাচনী এলাকা এখনো নির্ধারিত না। রাজনীতির যে বর্তমান চলমান সংস্কৃতি, নির্বাচনের মনোনয়ন প্রার্থী হওয়ার জন্য তার যে ব্যবস্থা এবং সেইখানে যে সংস্কৃতিটা বিদ্যমান, এটা কিন্তু নারী বান্ধব না। নারীর আর্থসামাজিক অবদানের কারণে যে দেশের মানব উন্নয়ন সূচক সময়ের চেয়ে এগিয়ে, সে দেশেরই মুদ্রার আরেক পিঠে রয়েছে ক্রমশ বেড়ে যাওয়া নারী নির্যাতনের ভয়াবহ চিত্র। নারীর যদি ক্ষমতায়ন বলা হয়, ক্ষমতার যে উৎস, সেই জায়গাতে ঢুকতে হলে যে জায়গাটা, সেখানে আমরা অনেক বড় একটা প্রতিবন্ধকের মধ্যে অবস্থান করছি। নারী নেত্রীরা মনে করেন নারীর ক্ষমতায়নের পথে সবচেয়ে বড় বাধা বিদ্যমান বৈষম্যমূলক আইন। রাষ্ট্রের যে অঙ্গীকার নারীর প্রতি, সেটাতে কিন্তু যথেষ্ট ঘাটতি এখনো রয়ে গেছে। সিডোর 2 নম্বর ধারা এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হয়েছে, 16-র 1-এর গটা এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে। নারী ব্যক্তিগত জীবনে পারিবারিক আইন দ্বারা নিয়ন্ত্রিত, যেটা ভীষণভাবে বৈষম্যমূলক। নারী নেত্রীরা মনে করেন 71-এর চেতনা সমৃদ্ধ নারী পুরুষের বৈষম্যহীন বাংলাদেশ করতে প্রয়োজন সিড ও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন। আজকে এই 45 বছর। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকার শীর্ষে ভ্লাদিমির পুতিন। 72তম থেকে এবার দ্বিতীয় স্থানে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় 8 জানুয়ারি খাদিজাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ নির্দেশ দেন। মামলায় আজ স্কয়ার হাসপাতালের নিউরোসার্জন এম রেজাউস সাত্তার সাক্ষ্য দেন। নিউরোসার্জন এম রেজাউস সাত্তার আদালতে খাদিজার শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে জানান। এ মামলায় 36 জনের মধ্যে ইতিমধ্যে 33 জন সাক্ষ্য দিয়েছেন। এর আগে সকালে একমাত্র আসামি বদরুলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 3রা অক্টোবর সিলেটে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে বখাটে বদরুল আলম। এ ঘটনায় খাদিজার চাচা বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। এদিকে আজ খাদিজার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তাকে আদালতে আনা হয়নি। বর্তমানে সে সাভারের সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন। ওর কনশাস লেভেল 6, যখন 6 ছিল তখন আমাদের কাছে ডিপ কোমায় ছিল।
তো সেই অবস্থায় ব্রেনের একটা অপারেশন করা হয় তার মাথায়, এবং ধীরে ধীরে প্রায় 2 মাসের চিকিৎসায় আস্তে আস্তে ও নিয়ার নর্মাল পর্যায়ে পৌঁছায়। আমাকে জাস্ট পুরো ব্যাপারটা কি হয়েছে, কি অবস্থায় স্কয়ার হাসপাতালে গেল, আমরা কি ট্রিটমেন্ট করলাম সেটা সম্পর্কে জিজ্ঞেস করেছেন। 33 জন সাক্ষ্য প্রদান আদালতে করেছেন। আমরা আগামী 8/1/2017 তারিখ মাননীয় আদালত ভিকটিম খাদিজার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিআর স্পিনিং মিলে ইয়ামিন নামের এক কিশোর শ্রমিকের পেটে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ জানায়, গত রাত 9:45টার দিকে কম্প্রেসার মেশিন দিয়ে ইয়ামিনের পেটে বাতাস ঢুকিয়ে দেয় আরেক শ্রমিক রায়হান। এতে ইয়ামিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এই ঘটনায় নিহত ইয়ামিনের বাবা বাদী হয়ে সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই অভিযুক্ত রায়হানকে আটক করলে মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। দীর্ঘদিন ধরে ড্রেজিং না হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সন্দ্বীপ চ্যানেলের আশপাশের এলাকা জাহাজ চালকদের কাছে মরণ ফাঁদ হিসেবে দেখা দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। সর্বশেষ বুধবার ডুবে গেছে পণ্য বোঝাই 4টি লাইটারের জাহাজ। এ অবস্থায় ঝুঁকির মধ্যে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ বন্দর চ্যানেলটি। গভীরতার কারণে যেসব মাদার ভেসেল বন্দরের জেটিতে ভিড়তে পারে না, বন্দরের বহির্নোঙরে 3টি অ্যাঙ্কারেজে তারা অবস্থান নেয়। পরবর্তীতে লাইটারের জাহাজগুলো এইসব মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দর সংলগ্ন 16টি ঘাট এবং নদী তীরবর্তী অন্যান্য ঘাটে পৌঁছে দেয়। পণ্য খালাস করে ফিরে যাওয়ার সময় লাইটারের জাহাজগুলোকে সন্দ্বীপ চ্যানেল সহ আশপাশের এলাকা অতিক্রম করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ায় সৃষ্টি হয়েছে ডুবোচর, ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন জায়গায় হয়তো মাঝে মধ্যে কোথাও চড়াই আছে, অত্যাধিক কুয়াশার কারণে চড়াই হয়তো লেগে কোনো জাহাজের তলা ফেটে গেছে। এটার জন্য আমার মনে হয় জরুরি ভিত্তিতে ওই জায়গাটা ড্রেজিং করাটা খুবই দরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূপ্রকৃতিগত কারণে এই চ্যানেলগুলো কিছুটা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। চারদিক থেকে আমাদের যে সমস্ত পলি এসে জমে যাচ্ছে, সেই পলি জমার কারণে আমাদের নাব্যতা কম হওয়ার কারণে জাহাজগুলি তাদের যে প্রপার চ্যানেলগুলি ব্যবহার করার কথা, সেই প্রপার চ্যানেলগুলি ব্যবহার করতে পারছে না বিভিন্ন সময় এগুলি নাব্যতা সংকটের কারণে। এদিকে দুর্ঘটনা কবলিত জাহাজগুলির কারণে ঝুঁকির মধ্যে পড়েছে চট্টগ্রাম বন্দর চ্যানেলও। যে কোনো সময় যে জাহাজ চলাচলের যে পথ বন্দরে, এটাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এখানে কোনো অবস্থাতেই কোনো নৌডুবি অথবা এটাকে আমরা একেবারে জিরো টলারেন্সের মধ্যে থাকি এবং আমরা ঝাঁপিয়ে পড়ি এটাকে নিরাপদ রাখতে। গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আমাদের মূল চ্যানেলের থেকে বাইরে, এবং এটা স্যালভেজ উদ্ধারও করা যাবে এবং উদ্ধার করে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না। বুধবার ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে পড়ে বঙ্গোপসাগরে 4টি লাইটারের জাহাজ ডুবে যায়। এ সময় অন্তত 40 জন ক্রু ও নাবিককে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন অন্তত 2 জন। সময় সংবাদ, চট্টগ্রাম। সময় চেয়ে রিভিউ আবেদন বিবেচনা করলে রাজধানীর অন্য কোথাও বিজিএমই এর নতুন ভবন নির্মাণ করা হবে। এরই মধ্যে ভবনের জন্য উত্তরায় জমি চেয়ে রাজউকে আবেদন করেছে বিজিএমইএ কর্তৃপক্ষ। এ ব্যাপারে আইনের প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 1998 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন আর 2006 সালে উদ্বোধনের পর থেকে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতীক হয়ে আছে 16 তলার এই ভবন। তবে রাজুকের নকশা না মেনে করার অভিযোগে উচ্চ আদালতের আদেশে সরাতে হচ্ছে হাতিরঝিল প্রকল্পের ক্যান্সার খ্যাত ভবনটি। ভবন ভাঙার ব্যাপারে আইনি প্রক্রিয়ার কিছুটা বাকি রয়েছে এখনো। তবে শীর্ষ রপ্তানিকারকদের সংগঠন তাদের নতুন ঠিকানার খোঁজ শুরু করেছে এরই মধ্যে। রাজধানীর উত্তরায় জমি চেয়ে কাগজে কলমে আবেদন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। রিভিউ পিটিশনটা করেছি, সেখানে আমরা সময় চেয়েছি। এই ভবন ছেড়ে চলে যেতে হবে সেটাও আমরা জানি এবং সেই জন্য আমরা বিকল্পভাবে আমরা জায়গাও দেখছি। উত্তরার দিকে জমি দেখেছি এবং আমরা অলরেডি অ্যাপ্লিকেশনও করেছি এবং অ্যাপ্লিকেশনটা এখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে মন্ত্রণালয় হয়ে এখন রাজুকে আছে।
অর্থনীতির স্বার্থে জমি ও নকশা অনুমোদনে রাজুক যেন বিজিএমইকে সর্বোচ্চ সহযোগিতা করে সেই পরামর্শ নগরবিদদের। তবে নগরীর সৌন্দর্য রক্ষায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার পরামর্শ তাদের। একের পর এক অবৈধ কার্যক্রমকে প্রস্ফুটিত হতে দেয় এবং পরে আবার ভাঙতে যায়, এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। সকল বিনিয়োগ রাষ্ট্রে, এটা মনে রাখতে হবে। কমার্শিয়াল ভবন যেভাবে হয় সেভাবে তারা দ্রুততম সময় অনুমোদন যেন পায়, সেই প্রক্রিয়ায় বরং রাজুক সহযোগিতা করা উচিত। বিজিএমইর নতুন ঠিকানা প্রসঙ্গে রাজুক বলছে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েই আগামীর নগরী গড়তে কাজ করছেন তারা। সচেষ্ট আছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না হয়। উত্তরাতে একটা চেয়েছেন, হ্যাঁ আমাদের কাছে একটা চিঠি এসেছে, ওটা আমরা দেখছি, পর্যালোচনা করছি। র্যাঙ্কস ভবন থেকে বিজিএমইএ কোটি টাকা খরচ করে রাজুকের নাকের ডগায় এসব গড়ছে আবার ভাঙছে। আদালতের রায় শুধু নান্দনিক নির্মাণ শৈলীই নয়, ভবন নির্মাণে জায়গা জমি ও নকশা হতে হবে সব বিতর্কের ঊর্ধ্বে। সেই সঙ্গে রাজুক সহ কারো কোনো ভুলেও যেন সম্পদের অপচয় না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অর্থায়নের আশ্বাস দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট। দুপুরে সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট প্ল্যান্টে 254 মিলিয়ন এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে $600 মিলিয়ন বিনিয়োগের কথা জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ফ্রান্সের সাথে আমাদের দুটা প্রজেক্ট হতে চলেছে। একটা হলো রিফাইনারি, সেটা প্রায় $2 বিলিয়ন মতো তারা এখানে আমাদের রিফাইনারিতে বিনিয়োগ করবে। আর একটা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা 2017-তে সমাপ্ত হবে। এজেন্সি ফর ফ্রান্স ডেভেলপমেন্ট, AFD, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, ADB, AFD, এই তিনটা সংস্থা জয়েন্টলি আমাদের এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য এখানে বিনিয়োগ করার জন্য তারা আগ্রহ। এটি আজকে মূলত আলোচনা করার জন্য এসেছে। রাজধানীতে যানজট কমাতে শিগগিরই সার্কুলার ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। সকালে কমলাপুর রেল স্টেশনে ঢাকা দিনাজপুর রুটে একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোজন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। নতুন সংযোগ হওয়া 12টি কোচে মোট আসন সংখ্যা 850। এর আগে আলোচনা সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে 44টি প্রকল্পের কাজ করছে। এর মধ্যে এডিপির সহায়তায় নতুন ইঞ্জিন ও বগি কেনার মতো প্রকল্প আছে, যার ফলে চলমান রুটগুলোতে আরও বেশি যাত্রী পরিবহন করা যাবে। সাথে সাথে যাত্রী সেবার মান উন্নয়নের কাজ চলছে বলে জানান মন্ত্রী। ঢাকা শহরে সার্কুলার ট্রেন চালানোর জন্য একটি প্রকল্প হাতে নিয়েছি। যাচাই বাছাই করা হচ্ছে, ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। এরপরে ঢাকা শহরে যখন সার্কুলার ট্রেন চালানো হবে, ঢাকা শহরে যানজট নিরসনে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এক যুগের বেশি সময় বিনা বিচারে কাশিমপুর কারাগারে থাকা রাসেল শেখ সহ 7 জনকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। এছাড়াও রাসেল শেখ সহ 7 জনকে যাবতীয় নথিপত্র সহ আগামী 24 জানুয়ারি আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি JBM হাসান সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড এর করা আবেদনের উপর এ আদেশ দেন। বর্তমানে এই 7 আসামি হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় 1 যুগের বেশি সময় ধরে কাশিমপুরের কারাগারে কারাবন্দী রয়েছেন। দেশের বাইরের খবর। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারও শীর্ষস্থানে রয়েছেন। এ নিয়ে টানা 4র্থবারের মতো শীর্ষস্থানে অবস্থান করছেন তিনি। সম্পদের পরিমাণ, ক্ষমতার ব্যবহারের উপর ভিত্তি করে বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস 74 জনের তালিকা প্রকাশ করে। ফোর্বস সাময়িকী 2016 এবারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বছর তিনি ছিলেন তালিকার 72তম স্থানে। তৃতীয় অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এই তালিকায় 74 জনের মধ্যে নারী রয়েছেন মাত্র 6 জন। চীন দক্ষিণ চীন সাগরে নিজেদের তৈরি 7টি কৃত্রিম দ্বীপে বিমান ও মিসাইল বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি স্যাটেলাইটে তোলা কিছু ছবি বিশ্লেষণ করে বুধবার এ খবর জানায় এশিয়া ম্যারিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ নামে মার্কিন গবেষণা সংস্থা।
উপগ্রহের ছবিতে দেখা যায় চীনের তৈরি দ্বীপগুলোতে বেশ কিছু অ্যান্টি এয়ারক্রাফট গান ও ক্রুজ মিসাইল মোতায়েন রয়েছে। দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতার ইচ্ছে বেইজিংয়ের নেই। চীনের পক্ষ থেকে এমন বক্তব্যের কয়েকদিন পরই কৃত্রিম দ্বীপে সমরাস্ত্র উপস্থিতির কথা জানালো যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের যে কোনো হুমকি মোকাবিলায় ওয়াশিংটন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক অঞ্চলের কমান্ডার হ্যারি বি হ্যারিস জুনিয়র। মার্কিন কমান্ডার এমন মন্তব্যের পরই যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের চেষ্টার প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 我想当前在中国以及南海